তুমি এখানে? রিমু মেয়েটাকে সেভ করতে এসেছিলাম, ও আমার গার্মেন্টসে কাজ করে। রাজের কণ্ঠে আহাজারি। নিজের উপর অভিযোগ আসছে রাজের কথার ভাঁজে। এর আগে এই রাজকে মায়া কখনো দেখেনি। রাজ আজ অনুতপ্ত কারো জন্য। চোখটা লাল, চুলগুলো উস্কো খুস্কো। মায়া রাজের কাছে এসে বলে। রাজের কণ্ঠে আহাজারি। নিজের উপর অভিযোগ আসছে রাজের কথার ভাঁজে। এর আগে এই রাজকে মায়া কখনো দেখেনি। রাজ আজ অনুতপ্ত কারো জন্য। চোখটা লাল, চুলগুলো উস্কো খুস্কো। মায়া রাজের কাছে এসে বলে। কি ব্যবস্থা নিলেন? উকিল ঠিক করেছি আমি। তার নাম আপাতত গোপন রাখতে চাই, শত্রুপক্ষ জেনে যাবে যে। আচ্ছা। অপারেশন শেষ করে আদ্র বের হলো। পিছনে সিয়াও আছে। আদ্র বের হতেই রিমুর মা দৌড়ে এসে বলে। নিজে থেকে বাঁচার তার কোনো রেসপন্স দেখাচ্ছে না, খুব বাজেভাবে মনে আঘাত লেগেছে। আমরা যথাযথ চিকিৎসা দিয়ে যাচ্ছি। গলায় বেশ ভালোভাবেই দড়িটা আটকে যায়, শ্বাস নিতে সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু আপনাদের এখন রোগীকে মাইন্ডলি সাপোর্ট করার প্রয়োজন। এই সময় মানসিকভাবে নারীদের আঘাতটা বেশি হয়। মানসিক শান্তি পেলে সে বাঁচার স্বপ্ন দেখতে পারে। রিমুর মা এবার রিমুর বাবার দিকে ফিরে বলে। রিমুর বাবা রাজি হলো। মায়া দীর্ঘশ্বাস ফেলে শুধু। প্রতিবেশী, হ্যাঁ, এই প্রতিবেশীর কটু কথা থেকে বাঁচতে আজ রিমুকে নিয়ে অন্য জায়গায় যাবে রিমুরা। না হলে তো এখানেই থাকতে পারতো। মায়া আফসোসের সাথেই বলে। কি নির্মম মানসিক অত্যাচার, তাই না? অন্যায় করলো ধর্ষক আর শাস্তি পেল ধর্ষণকারী। ঘৃণা করি আমি এই সমাজের নিয়মটাকে। রাজ এখনো বসে আছে। সিয়া কল করে জানালো হিয়াকে। হিয়া দৌড়ে এসেছে মাহমুদ সর্দারের সাথে। মায়া আর রাজের বিষয়টা জানতে পেরেই দৌড়ে আসা। মাহমুদ সর্দার এসেই ছেলের মুখটা দেখে করুণ হয়ে তাকিয়ে আছেন। হিয়া এসে বলে। কি অবস্থা এখন মেয়েটার? না মরেও মরার মতো হয়ে আছে। মায়ার কথা শুনে স্তব্ধ হিয়া। একবার দরজা দিয়ে উকি দিল ভিতরে। রিমুর অবস্থা দেখে গা শিউরে উঠল তারও। কান্না করে দিবে এমন। মুখে হাত দিয়ে বলে। মানুষ এত খারাপ কেন? এই পৃথিবীতে এমন অহরহ ঘটনা প্রতিনিয়ত ঘটে, শুধু আমরা দেখি না বলে সুখে দিন কাটাই। আজ তুমি এসেছো তাই দেখতে পাচ্ছ। আদ্রর কথা শুনে হিয়া পিছনে ঘুরে বলে। অন্যায়কারীর শাস্তি হবে না? আদ্র বিদ্রুপের হাসি হেসে বলে। 99% লোকের শাস্তি হয় না, আজকাল টাকার খেলাই আসল খেলা। হিয়া রাজের দিকে তাকালো। রাজকে দেখে হিয়ার মনটা আরো খারাপ হয়ে গেল। ভাইকে কখনো এভাবে বিষণ্ণ মনে দেখেনি। সবাইকে হাসি খুশি করার রাজ আজকে চুপচাপ এক কোনায় বসে আছে মাথা নিচু করে। হিয়া এবার মায়ার দিকে তাকিয়ে বলে। ভাই এভাবে বসে আছে কেন? কেন? তোমার ভাইয়ার মাঝে অনুতপ্ত কাজ করছে, সে নিজেকে দায়ী করছে। কি হয়েছিল? কিছুদিন আগে একটা কাজে রিমুর বাবা মন্ত্রীমশাইকে সাহায্য করেছিল বিরোধী দলের আরশাদ ওনার এগেনস্টে গিয়ে। তাই ওই বিরোধী দলের লোকেরা রিমুকে নির্মমভাবে অপহরণ করেছে। হিয়া এবার রাজের কাছে এসে বলে। ভাইয়া মন খারাপ করো না, তুমি তো আর জানতে না যে রিমুর এই দিনটাও আসতে পারে। রাজ কোনো প্রতিক্রিয়া জানালো না। হিয়া তাকিয়ে আছে রাজের মুখের দিকে। এভাবে রাজকে দেখতে যেন সবার আরো বেশি কষ্ট হচ্ছে। হিয়ার যেন একটু বেশি। কারণ হিয়ার কাছে রাজ হলো তার শ্রেষ্ঠ ভাই। রাজের মতো ভাই নাকি একটাও হয় না। ভাইয়ের যত্ন, ভাইয়ের উৎফুল্ল ভাব না দেখলে পরিবেশটা কেমন গমগমে দেখা যায়। হিয়া রাজের কাঁধে হাত রেখে বলে। ও ভাইয়া। রাজের চোখের কোনা বেয়ে পানি পড়ল। মাহমুদ সর্দার এগিয়ে আসতে নিলে রাজ তাকে না দেখে বলে। আমার মায়ের লাশটাও ঠিক এভাবে পড়েছিল সেদিন রাস্তায়। মাহমুদ সর্দার এগিয়ে আসতে নিলে রাজ তাকে না দেখেই বলে। বলি অন্যদিকে ফিরে চোখ মুছে নেয় রাজ। মাহমুদ সর্দারের পা থেমে যায় ছেলের কথা শুনে। রোহিণী খানকেও ধর্ষণ করে মারা হয়। কারা করেছে এমন কেউ জানে না। রাজ যেদিন ওর মায়ের লাশ দেখে হাউমাউ করে কান্না করে দেয়, আজ আবারও সেই দৃশ্য ভেসে উঠছে রাজের চোখে। হিয়ার চোখটাও ভিজে এসেছে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। রিমোর বাবা মাও তাকিয়ে দেখছে রাজকে, মনে মনে ভাবছে। মায়া এগিয়ে এসে হিয়াকে বলে। মন্ত্রীমশাইকে একা থাকতে দাও, তার এখন কোনো সান্ত্বনাতেই কাজ করবে না। মাকে হারানোর কষ্ট যে কেউই কমাতে পারে না। সব কিছুর স্থান পরিবর্তন হলেও মায়ের স্থান কখনো পরিবর্তন হবে না। হিয়া সরে আসে। পিয়াস দৌড়ে এসে বলে।
আসামিদের শনাক্ত করা হয়েছে, কিন্তু আমরা একজনকে পেয়েছি। হয়তো তারা খোঁজ পেয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই দুজন পালিয়েছে। মায়া পিয়াসের উদ্দেশ্যে বলে। তাদের কোনো পরিচয় বা ছবি আছে কি? হ্যাঁ, তিনজনের একসাথেই ছবি আছে। দেখাও আমাকে। পিয়াস ছবি দিতেই মায়া ছবি দেখে। ছবিটা দেখে মায়া অবাকের সাথে বলে, এরা তো কাল রাতের পার্টিতে ছিল। রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে ছবি দেখে বলে, এরাই তো কাল বোনদের সাথে ডান্স করেছিল। বাট ওনাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বস। যে করেই হোক ওদের খুঁজে বের করো। বলতেই রাজের চোখ যায় কোনায়, মানে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে। আদ্র রাজের চাহনি দেখে ঠোঁট প্রসারিত করে। রাজ যা বোঝার বুঝে নিল। গভীর রাতে অন্ধকার কেবিনে দুইটা ব্যাট রাখা। সেই দুইটা ব্যাটে বেঁধে রাখা হয় দুজন যুবককে। তাদের সামনে আছে আরো দুজন যুবক, একজন আদ্র ও অপরজন রুদ্র। বেডে শুয়ে থাকা যুবক দুজন ছটফট করছে, তাদের মুখ বেঁধে রাখা। আদ্র ওদেরকে দেখে বলে, ইলেকট্রিক শক দেওয়া শুরু কর ভাই। রুদ্র চোখ টিপ দিয়ে বলে। বলেই দুই ভাই দুজন যুবককে শক দিতে থাকে। আদ্র শক দিয়ে বলে, মেয়েদের কোমরে হাত রাখার এত শখ তোদের যে এখন ইলেকট্রিক শক খা। রুদ্র শক দিতে দিতে বলে। বেশ কিছুক্ষণ শক দেওয়ার পর থেমে যায় আদ্র ও রুদ্র। যুবক দুজন নিস্তেজ হয়ে গেল। চোখগুলো মেলে রাখা কষ্টকর হয়ে গেল তাদের জন্য। অনেক কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র হিয়ার সাথে ড্যান্স করা যুবকের বেডে দিল এক লাথি। যুবকটি যেন ঘাবড়ে গেল। ছটফট করতে নিলেও লাভ হলো না নিজেকে রক্ষা করার। ইলেকট্রিক শক দেওয়ার পর আবারও মোটা বেত এনে দুজনকে মারতে থাকে ইচ্ছা মতো। আদ্র ওর চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভুলতে পারছে না। যার প্রেয়সীকে ছোঁয়ার চেষ্টা, সে তো শিক্ষা দিবেই। রুদ্রও ভুলতে পারছে না হিয়াকে ছোঁয়ার দৃশ্য। দুজনেই মিলে মারতে মারতে ওদের অজ্ঞান করে দিল। বর্তমান সিয়া ওদেরকে দেখে নাক মুখ কুচকে বলে, ছি ছি, এদের সাথে ডান্স করেছিলাম। হিয়া শিউরে উঠে বলে। ঘৃণা করছে এখন নিজের উপর। পিছন থেকে রুদ্রের কথা হিয়ার কানে ভেসে আসে। রাগে গজগজ করতে করতে হিয়া পিছনে ঘুরে চোখের চশমা ঠিক করে বলে, আপনার থেকে অ্যাডভাইস চাইনি আমি। রাজ রুদ্রর কাছে এসে বলে, ছেলে দুজন কোথায়? ব্রো জানে ভালো। আমি ওদের বায়োডাটা সার্চ করতেই জানতে পারি ওরা কতটা নারী লোভী। তাই তো রাতে ওদের অপারেশন করেছিলাম দুই ভাই মিলে, যেন সিয়ার হিয়াকে টার্গেট না করে। কিন্তু রিমুর ব্যাপারটা জানলে শুধু থ্রেট না, মেরেও ফেলতাম। ওদেরকে আইনি শাস্তি দেওয়া হবে। মনে তো হয় না খুব বেশি একটা সহজ হবে শাস্তি দেওয়া, কারণ ওরা উচ্চবংশী, পাওয়ার আছে অনেক। আমাদের কি সেই পাওয়ার নেই? থাকলেও ইকুয়াল খেলায় খারাপ লোকেদের টার্গেট সবসময় থাকে, শত্রুপক্ষের ধ্বংসের দিকেই থাকে। রিমুকে কড়া নজরে রাখার ব্যবস্থা করা হয়েছে। রাজ ঘরে বসে ভাবছে অন্যায়কারীর শাস্তি কিভাবে দিবে, কারণ দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আদ্র জানালো, আমি ওদেরকে অপারেশন করেই ওদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ খুঁজে পাচ্ছি না। ওরা কি দেশ থেকে পালিয়েছে নাকি দেশেই কোনো এক কোনায় আছে, এটা ভালো করে খুঁজতে হবে। রুদ্র ওর লোকেদের নিয়ে খোঁজ শুরু করে দিয়েছে। রাজ এসে বসে আছে নিজেদের ঘরের সোফায়, থুতনিতে হাত রেখে ভাবছে সবকিছু। মায়া এসে রাজের পাশে বসে, রাজের হাতে হাত রেখে বলে, এরা তো কাল রাতের পার্টিতে ছিল। সবকিছু ঠিক হয়ে যাবে মন্ত্রীমশাই। রাজনীতি জগৎটা ভয়ানক বাজে এক জগৎ মায়াবতী। এই জগতের মাঝে নেই সততা, আছে লাভ লস। আমি সেই বেড়াজালে আটকা পড়ে আছি, পারছি না সততাকে জয় করতে। ওপর থেকে চাপ আসলে আমিও থেমে যাব হয়তো কিছুক্ষণ পরে। আপনার মায়াবতী আছে তো আপনার পাশে, আপনার কোনো কিছু হবে না। দেখবেন এই লড়াই খুব ভালোভাবে জিতে যাবেন। ওই নরপশুরা তো আরামসে ঘুরে বেড়াচ্ছে। কতদিন বা পারবে শুনি? একদিন না একদিন তো ধ্বংস হয়ে যাবে তারা। কাল কোর্টে ওদেরকে হাজির করতে হবে, কিন্তু ওই দুজনের ক্ষমতা এতই বেশি যে ধর্ষণের রায় আসলেও ওরা ছাড়া পেয়ে যাবে খুব সহজে। ওদেরকে পেলে একটা ব্যবস্থা নেওয়া যেত। একজনকে তো পাওয়া গেছে, তার ব্যবস্থাটাই আগে নেওয়া হোক, এরপর আরশাদ লোকটার ব্যবস্থা নেবেন। কতবার নিব বলতে পারো? আমি বারবার চেষ্টা করি সবকিছু সমাধান করার, আইনি ব্যবস্থা নেই, কিন্তু দিন শেষে ওদের দেখা যায় মুক্তভাবে ঘুরে বেড়াতে। উদ্দেশ্য সফল করতে বারবার চেষ্টা করতে হবে মন্ত্রীমশাই। আমরা দুজনে মিলে ঠিক পারবো। আমাদের আশেপাশে থাকা জালিমদের শাস্তি দিবে। রাজের হাত আঁকড়ে নেয় মায়া।
রাজ মায়ার চোখের দিকে তাকায়, মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়াবতীর পক্ষে নিজের জন্য স্থান হবে কি? আমার বক্ষে আপনাকে স্বাগত মন্ত্রীমশাই। রাজ হেসে দিল। মায়ার গলার কাছে দীর্ঘশ্বাসের গরম ছোঁয়া এঁকে মায়া ঠোঁট প্রসারিত করে। ঠিক তখনই মায়ার ফোনে মেসেজ আসে। ওপাশ থেকে লেখা আসে, ওই দুজন যুবককে আমি আপনার সিক্রেট রুমে রেখেছি ম্যাম। মায়া এবার বিজয়ের হাসি হাসে, মনে মনে বলে, এই পৃথিবীতে যারা আইনি শাস্তি থেকে মুক্ত তাদের শাস্তি এই মায়া দিবে। মায়া কাউকে তার প্রাপ্য শাস্তি থেকে এক চুলও ছাড় দেয় না। আর মায়ার কাছে শাস্তি মানে একটাই, মৃত্যু। বলিয়ে মায়া ভিলেনি হাসি দেয়। পরদিন সকালে নিজের কোম্পানিতে এসে সিক্রেট রুমে ঢুকলো মায়া। হাতে হ্যান্ড গ্লাভস, বন্দুক নিয়ে ঢুকলো রুমের মধ্যে। দেওয়ালের কোণায় হাত দিয়ে সুইচ দিতেই ঘরটা আলোকিত হয়। নীল শাড়ির সাথে পনিটেল করা চুল, হাতে বন্দুক থাকলেও মায়াকে দেখতে ভয়ানক লাগছে না কারোর কাছে, কারণ তারা মায়াকে সাধারণ একজন নারী ভেবে রেখেছে। মায়া ওদের চোখে ভয়ডর দেখতে না পেয়ে ঠোঁটে এমন হাসি দিল যেন এক্ষুনি এদের শেষ সময়। মায়া এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, ভিডিও ক্লিপস কোথায়, বলবি না তাহলে? মায়া ওদের দিকে তাকিয়ে চোখটা রক্তিম করে বলে, হ্যাঁ, খবরের কাগজে তোদের অপকর্ম সম্পর্কে ছাপানো হবে না, কিন্তু তোদের লাশের বিষয়ে ঠিকই ছাপানো হবে। ক্লিপস দিলে আমি তোদের একটু বাঁচার সুযোগ দিতাম, কিন্তু ক্লিপ যখন দিবি না তখন বেঁচে থাকবি বা কেন? বলেই মায়া বন্দুক তাক করে। শুট করতে নেয় মায়া। যুবক দুজন ভয় পায়, সাথে আরেকজন যুবক যে মায়াকে আক্রমণ করতে চেয়েছিল সেও। মায়া যেই ট্রিগারে চাপ দিল, অবাক হয়ে গেল যেন। কোনো কিছুই বের হলো না। গুলি নেই তাহলে? মায়া অবাকের সাথে বন্দুকটা দেখে বলে। এটা কি হলো? যুবক দুজন হেসে দিল, কিন্তু হাসতে পারল না আক্রমণ করা যুবকটা, কারণ সে কাল সকাল থেকে যে থেরাপি পেয়েছে তাতেই তার শিক্ষা হয়ে গেছে। বাকি দুজন যুবক অট্টহাসি দিয়ে বলে। যুবক দুজনের হাতের ঘড়িতে জিপিএস অন করা, যেটা দ্বারা তাদের লোকেশন খুঁজে পাওয়া সহজ। মায়া ওদের হাতের দিকে তাকালো, ওদের দিকে এসে হাত ঘড়ি খুলে দিয়ে বলে, এটার জন্য এত কনফিডেন্স? বলে ঘড়ি দুটো নিচে ফেলে পা দিয়ে পিষে ভেঙে দিল ঘড়ি। এবার ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করে বলে, বন্দুক খালি তো কি হয়েছে, আমি এমনিতেই তোদের শেষ করে দিতে পারি। বলেই মায়া এক কোণায় থাকা রড নিয়ে আসে। ওগুলোর গায়ে আছে তার কাটা, যেগুলোতে কারেন্ট যুক্ত করা। মায়া এবার ভয়ানক হাসি দিয়ে বলে, শয়তানের শেষ তো হবেই যদি সেই শয়তান আমার হাতের নাগালে থাকে। রড দিয়ে মায়া তিনজনকে একাধারে মারতে থাকে। এক এক বাড়িতেই ওদের চামড়া ছিলে রক্ত ঝরতে থাকে। মায়া একটা করে বাড়ি দিচ্ছে আর বলছে, নারীদের সব সময় লালসায় দেখেছিস, কিন্তু নারীকে প্রতিবাদী হতে দেখিসনি। আজ এটা দেখে নে, এতদিন ক্ষমতার জোরে নারীদের ধর্ষণ করেছে, আজকে সেই নারীর আরেক রূপ দেখ। এক নারী যেমন ধর্ষিতা হতে জানে, আরেক নারী ধর্ষকের জীবনটা শেষ করে দিতে জানে। যুবকগুলো এবার ছটফট করছে। মায়া দাঁত কটমট করে বলে, মেয়েটার শরীর খুবলে খুবলে খেয়েছিলি তাই না? খুব মজা পেয়েছিলি তো ওদের দেহ ভোগ করার সময়, ওদেরকে অত্যাচার দিয়ে। এবার দেখ তোদের দেহে যখন অত্যাচার করা হয় কেমন লাগে। এই মায়া সমানভাবেই সবাইকে শাস্তি দেয়, এক চুল পরিমাণ কম শাস্তি পাবি না তোরা। কিন্তু মায়াবতী তো হিংস্রবতী হয়ে গেল। অন্যায়কারীর শাস্তিটা মৃত্যুর দিকে ঠেলে দেয়। পিছন থেকে রাজের কথা শুনতে পেয়ে পিছন ফিরে তাকালো মায়া। রাজকে দেখে অবাক হয়ে বলে, আপনি? রাজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে বলে, আব্বে, এই মায়াবতী, আপনি এই রুম সম্পর্কে জানেন? তোমার সমস্ত সিক্রেট আমি জানি। আফটার অল আমি তোমারই স্বামী। ভাইয়াও তো কিছু জানে না এটা নিয়ে। আমার শালা তার বউকে নিয়ে ভাববে, আমি ভাববো আমার বউকে নিয়ে। এগোতে এগোতে রাজ মায়ার হাতটা ধরে। মায়া রাজের চোখে চোখ রেখে বলে, বন্দুক ফাঁকা আপনি করেছেন? হুম, কিন্তু কেন? মিশন যখন দুজনার একই, তখন আলাদা কেন শাস্তি দিতে যাবে? আপনি মানসিকভাবে তখন দুর্বল ছিলেন। আমার মায়াবতী তাই আড়ালে আমার হয়ে লড়াই করছে। স্বামী হয়ে ঘরে মুখ গুজে কেন থাকবো শুনি? এখন শাস্তি স্বরূপ কি দিবেন?
মায়াবতীর ইচ্ছে যখন শাস্তি হিসেবে ওদেরকে ওপরে পাঠালো, তখন তার মন্ত্রী মশাই এটাকে মঞ্জুর করে নিল। বলেই রাজ পাঞ্জাবির পকেট থেকে বন্দুক বের করে। মায়ার হাতের সাথে নিজের হাত একত্র করে বন্দুক নিয়ে যুবকদের দিকে তাকালো। মায়া রাজের চোখের দিকে চেয়ে আছে। রাজ মায়ার দিকে এক পলক চেয়ে যুবকদের দিকে তাকালো, অতঃপর শুট করে দেয় ওদের বুকে। এক একজনের বুকে শুট করে ঝাঁঝরা করে দেয়। তরল রক্তে ঘর রক্তাক্ত হয়ে আছে। যুবকদের বাঁচিয়ে রাখার জন্য কেউ নেই। রাজ ওদের মৃত্যুটা নিজ চোখে দেখছে। ঠোঁটে আফসোসের দেখা দিয়ে বলে, আজ 3 জন মায়ের কোল খালি হলো। এরা যদি মায়ের আদর্শ সন্তান হয়ে থাকতো, তাহলে আরেক মায়ের সন্তানকে ভোগ করে এই দিনের সাক্ষী কোনো মাকে হতে দিত না। এরা যেমন কোনো এক মায়ের সন্তান, রিমো ঠিক তাই। আফসোস এটাই, আজ একটা মা হাহাকার করবে, কাল মিটে যাবে, কিন্তু রিমুর মা রিমুকে জীবিত দেখেও পদে পদে শেষ হয়ে যাবে সমাজের কুৎসিত মন্তব্যে। 2 দিন পর এই মায়ের জালিম সন্তান আরও এক রিমুকে ধরতে চাইবে। আইনের নোংরা খেলায় ওরা শাস্তি না পেয়ে মুক্ত পাখির মতো ঘুরবে, আর রিমুরা বেঁচে থাকতে পারবে না। রিমুদের ক্ষমতা নেই বলে ওরা বেঁচে থাকতেও তিলে তিলে শেষ হয়ে যায়। আমার মায়াবতীর ইচ্ছায় এই রিমুদের ওপর অন্যায় হওয়া লোকদের শাস্তি ঠিকই হবে। কিন্তু এমনটা আর কত মন্ত্রীমশাই? পৃথিবীতে খারাপ লোক একটা দুইটা না, এরা অহরহ ঘুরে বেড়ায়। ভালো খারাপ মিলেই এই পৃথিবী। ক্ষমতার বেড়াজালে সবকিছু আটকে থাকে। দিন যত যাবে তত খারাপের দেখা মিলবে। একটা প্রতিষ্ঠিত জীবনে আসতে নিলেও অহরহ আপত্তি। এটা তো নারী হয়ে তুমিই জানো। মায়া এক দীর্ঘশ্বাস ছাড়ে। রাজ মায়াকে নিয়ে বের হয় সিক্রেট রুম থেকে। বাইরে এসে তারেকের উদ্দেশ্যে বলে, ওগুলোকে নিজের বাড়ির সামনে রেখে আসো, অন্তত জানাজা হোক। যে বাবা এতদিন ওদের অপকর্ম শিখিয়েছে, আর সেই বাবা ওদের লাশ নিয়ে মসজিদে গিয়ে সন্তানের জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। তারেক মাথা নাড়িয়ে কিছু গার্ড নিয়ে ভিতরে গেল। বাইরে এসে স্বাভাবিক হয়ে গেল মায়া ও রাজ। স্টাফদের কিছুই বুঝতে দিল না এমন। মায়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে থেকে কোনো মেয়েকে যদি এক্সট্রা কাজের নাম করে রাতে রাখা হয়, তাহলে তার চাকরি থেকে আমি বাতিল করে দিব। এমনকি এমন অবস্থা করে দিব, কোনো স্থানেই সে চাকরি পাবে না। সবাই মায়া ও রাজকে একত্রে দেখে চুপ করে চলে যায়। রাজ একজন মন্ত্রী, তার ক্ষমতা অনেক। সাথে মায়া হলো স্ট্রেট ফরওয়ার্ড, এদের সাথে কেউ পারবে না। আজ 5 দিন পর রিমো অনেকটাই সুস্থ। অনেক কষ্টে রিমোকে সুস্থ করা হয়েছে, কিন্তু মানসিকভাবে সে এখনো কারোর সাথে কথা বলতে পারছে না। জানালার দিকে চোখ রেখে বাইরের পরিবেশ দেখছে রিমো। চুলগুলো জট পাকিয়ে আছে। রিমোর মা হাত দিতে গেলে রিমো বলে, অনেক ব্যথা মা, ওরা তোমার চুলগুলো হিসড়ে টেনে ধরছিল। রিমোর মা মুখে কাপড় গুজে কান্না করে দেয়। মেয়ের কষ্ট সহ্য হয়নি তার। রিমো খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে। 3 দিন ধরে স্যালাইন চলছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু পানি খাওয়া যাবে না। রিমো কখনো চায়নি পানি। মায়া এসেছে আজ। রাজের করা মামলা গ্রহণ হলেও সাক্ষী নেই। এদিকে যে ধর্ষিতা তাকেও লাগবে, তাই কোর্টের থেকে সময় পিছিয়ে দেওয়া হয়। রিমু যেহেতু এখন সুস্থ, তাই কালকেই রিমুকে নিয়ে যাওয়া হবে কোর্টে। রিমুর মায়ের থেকে শুনেছে রিমু খাওয়া দাওয়া করতে চায় না, মন মরা করেই থাকে। ভেঙে গুড়িয়ে গেছে মেয়েটা। কাল হয়তো সে সাক্ষ্য দিতে পারবে না, তাই মায়া এসেছে আজকে রিমুকে সহায়তা করতে। সাথে আছে সিয়া আর হিয়া। মায়া রিমুর কাছে বসেছে মাত্র। রিমু এখনো বাইরে চোখ স্থির করে রেখে আছে। মায়া রিমুর মাথায় হাত ছোঁয়ায়। রিমু মায়ার মুখ না দেখে বলে, মাথায় খুব ব্যথা মা। মায়া হাত থামিয়ে বলে, আর সর্বাঙ্গে? রিমু মায়ার কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো। মায়াকে দেখে চোখের পাতা নাড়িয়ে বলে, সর্বাঙ্গে এতক্ষণই ব্যথা যে এখন বেঁচে থাকতে ইচ্ছে করছে না। একজন ধর্ষিতার মুখের কথা, এর থেকে আর কি বা হতে পারে। মায়া স্থির চোখে রিমুর দিকে তাকিয়ে বলে, তোমার শরীরের ব্যথাকে কখনো কমিয়ে রাখবে না, ব্যথাকে জাগ্রত করো। সিয়া আর হিয়া ব্রুকুচকে তাকিয়ে আছে। এটা কি শিখাচ্ছে মায়া? এই সময় মানসিকভাবে আরো সুস্থ রাখতে হয়।
মেয়েটার তো একটু সান্ত্বনার প্রয়োজন। মায়া উল্টো কথা বলছে কেন? মায়া আবারও বলে, মেয়েদের সম্মান ধরে রাখার জন্য তাদের জীবনের আঘাতগুলোকে নিজের মাঝে পুষে রাখাটা খুব প্রয়োজন। আঘাতগুলো যখন নিঃশেষ হয়ে যায় তখন মেয়েদের আবার নতুন রূপে আঘাতপ্রাপ্ত হতে হয়। এতবার আঘাত না হয়ে একবারই না হয় আঘাতটাকে পুষে রেখে জালিমদের বিনাশ করলে। জালিমের হয়ে লড়াই করতে ক্ষমতা লাগে, যেটা আমার নেই। ক্ষমতা না বলো, মানসিক অবস্থা। তুমি নিজেকে একটাবার প্রতিবাদী হিসেবে গড়ে তোলো, দেখবে ক্ষমতা আপনা আপনি চলে আসবে। আমার এখন উপায় কি? আমি কিভাবে নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করব? নিজেকে কলঙ্ক থেকে মুক্ত করার আগে নিজের মাঝে মনোবল শক্তি আনো। তুমি পারবে অন্যায়ের হয়ে লড়াই করতে। এটা মস্তিষ্কে ভালোভাবে আঁকড়ে নাও। অন্যায়ের বিরুদ্ধে যেতে গিয়ে যদি জীবনটাও দিতে হয় দিয়ে দিব, কিন্তু সম্মান ফিরিয়ে আনতে লড়াই করাটা প্রয়োজন। আমার কথা কেউ শুনবে? পাশে তো আমরা আছি, আমরা শুনলে বাকিরাও শুনবে। শুধু সৎ সাহস রাখো। রিমোর মতো যদি বাকি ধর্ষিতাদের পাশে একটা করে মায়া থাকতো তাহলে সমাজে ধর্ষণ কমে যেত, ভাবছে সিয়া আর হিয়া। তারা আসলেই ভাগ্য নিয়ে জন্মেছে। যেখানে যাই পারিবারিক গার্ড নিয়ে যাই, কোথাও কেউ হেনস্থা করতে পারে না। আহা জীবন, বাবার অর্থ সম্পদ ভালো বলেই তাদের কেউ কোনো কিছু করতেই পারে না। দূর থেকে লোভাতুর দৃষ্টি আসলেও কাছে ছুতে পারে না কেউ। রিমুদের ধর্ষণ সহজেই হয়ে যায়, কিন্তু ক্ষমতায় থাকা মানুষদের খুবই কম। আজকাল তো কিছু স্মার্ট যুগের নারী আছে, নিজে থেকেই শরীর বিলিয়ে দেয়। একজন নারী হয়ে আরেকজন নারীর সংসার নষ্ট করে। একজন নারী হয়ে আরেকজন নারীর সর্বনাশ করতে অহরহ মানুষকে দেখা যায়। এই কাল নাগিনী থেকে মুক্তি মিলবে কবে কেউ জানে না, শুধু করতে থাকে অপেক্ষা। মায়ার অনেক বোঝানোর পর রিমু রাজি হলো কোর্টে যাওয়ার জন্য। মায়ার উপর সন্তুষ্ট রিমুর বাবা মা, সাথে রাজের কাছেও। রাতের বেলায় হাসি হাসি মুখ করে হাতে লোশন মাখাতে থাকে মায়া। নীল রঙের নাইট ড্রেস পরে আছে, চুলগুলো পিঠ বরাবর, আহামরি বড় না ছোটও না। ছেড়ে দেওয়া স্ট্রেট চুলগুলো পিঠে এলিয়ে আছে। মনটা তার নিজের শরীরের যত্নের দিকেই। মাত্রই গোসল করেছে, এবার একটা ফ্রেশ ঘুম দিবে। কিন্তু রাজ থাকতে কি এটা সম্ভব? রাজ মাত্র বাসায় এসেছে, বাইরে থেকে খেয়ে এসেছে সে, তাই মায়া আজ আর অপেক্ষা করেনি। রাজ ঘরে ঢুকে মায়াকে দেখে মায়ার পিছন থেকেই জড়িয়ে ধরে। মায়ার চুলে মুখ গুজে বলে, আমার এখন একটু রিফ্রেশমেন্ট চাই মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে রাজের মুখে হাত রেখে বলে, একটা হট শাওয়ার নিয়ে আসুন, ঘুমটা অনেক ভালো হবে। হট শাওয়ার? আমি তো শাওয়ার নিয়ে এসে এখন রিল্যাক্স ফিল করছি। আচ্ছা, হ্যাঁ। তাহলে চলো। কোথায়? হট শাওয়ার নিতে। আমি নিয়েছি শাওয়ার, আর নিব না। আপনি জানতো। আমি আমার মায়াবতীর উষ্ণতা নিয়ে হট শাওয়ার কমপ্লিট করতে চাই। মন্ত্রীমশাই। রাজ মায়ার নাকে নাক ঘষে মায়া ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুম্বন দিয়ে বলে, নো মোর ওয়ার্ডস, আই নিড অনলি হট শাওয়ার উইথ ইউ ওয়াইফি। মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটাবে রেখে মায়ার কোমরে হাত রাখলো রাজ। মায়ার চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আমার সারাদিনের ক্লান্তি নিবারণের একমাত্র ওষুধ আমার মায়াবতী। আপনি রোম্যান্সের নামে আমাকে টর্চার করছেন। এই শীতে আবার গোসল করতে ভালো লাগে না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র টর্চার তোমাকে হজম করতে হবে মায়াবতী। বলেই রাজ মায়ের উপর তার টর্চার শুরু করে দেয়। মায়া বাধা দেয় না রাজকে। রাজের সুখে সেও তো সুখী। হট শাওয়ার শেষ করে ঘরে এসে শীতে কাঁপছে মায়া। ওয়ার্ড্রপ থেকে আরো একটা নাইটি নিয়ে পরে নিল। শীত এবার একটু বেশি করছে মায়ার। তাড়াতাড়ি লোশন নিয়ে গায়ে মাখতে থাকে। চুলগুলো ভিজে আছে। রাজ এখন উদাম শরীর, শুধু জিন্স পরা। মায়ার পাশে দাঁড়িয়ে আয়নায় চোখ রেখে বলে, হট শাওয়ার নিয়ে এভাবে শীতে কাঁপছো কেন মায়াবতী? শাট আপ। এইটা হট শাওয়ার ছিল না, এটা টর্চার শাওয়ার ছিল। তোমার আমার বাথরুম বিলাস ছিল। অভদ্র লোক কোথাকার। রাজ মায়াকে নিজের বাহুর মাঝে নিয়ে গান গাইতে থাকে। মায়া সরতে নিবে, রাজ আবারও শক্ত করে ধরে গাইল। বাকিটা ওরাই ভালো জানে। আজকে রিমুর জন্য সবাই কোর্টে যাচ্ছে। আর মাত্র কিছু সময়, এরপরে সত্য মিথ্যার লড়াই হবে। রাজ ও মায়া মিলে নিচে এসেছে।
মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখে বলেন। তোমরা জয়ী হয়ে ফিরবে। দুজনেই স্মিত হাসি উপহার দেয়। সিয়া, হিয়া, অন্যান্যরা অন্য গাড়িতে করে একটু পর বের হবে। এখন আপাতত মায়া ও রাজ আগে গিয়ে উকিলের সাথে আরেকটু ভালোভাবে সবকিছু গুছিয়ে রাখবে। গাড়িতে উঠে বসলো দুজনে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করতেই কিছু পথ পরে রাজের কাছে চলে আসে। রাজ রিসিভ করতেই ওপাশ থেকে জানায়। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছেন। রাজ যেন কানে ভুল কিছু শুনলো, ভ্রুকুচকে বলে। কি বললে? জি স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে তার। এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। জ্ঞান নেই লোকটার। রাজের কান থেকে ফোনটা পড়ে গেল নিচে। মায়া অবাকের সাথে পাশ ফিরে রাজের মুখটা দেখে। ড্রাইভারকে বলে গাড়ি থামালো। নিচে থেকে ফোনটা উঠিয়ে বলে। কি হয়েছে? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি করিয়েছে ওই শয়তান লোকগুলো? রাজ বুকে হাত দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে আসে একটা মানুষের মুখ। নাম তার রোহিণী খান। হ্যাঁ, এখন রাজ তার মায়ের কথা ভাবছে। চোখের সামনে মাকে দেখতে পাচ্ছে শুধু। ভেবেছিল মায়ের ধর্ষকদের খোঁজ না পেলেও বর্তমান যারা ধর্ষক আছে তাদেরকে রাজ ঠিকই শাস্তি দিবে। পারলো আর কই, উকিল তো আজকে অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুই গোপন থাকে না। এদিক ওদিক কোনো একদিক থেকে তথ্য পেয়েছে শত্রুপক্ষ। হয়তো রাজের দলেরই কেউ গাফিলতি করেছে। করেই তো এমন অহরহ। রাজনীতির মাঠ এটা। শত্রু অনেক সময় নিজের অতি নিকটেই থাকে, তাকে খুঁজে পাওয়া দুষ্কর। রাজ চোখ বন্ধ রেখেই বলে। বুকের বাম পাশটাই চিনচিনে ব্যথা মায়াবতী। মায়ার অস্থির চাহনি সাথে ভালোবাসার হাত ছোঁয়ালো রাজের বুকে। রাজ সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে বলে। হেরে যাব আমি, স্বামীর রাজ হেরে যাবে মায়াবতী। মায়াবতীর ইচ্ছা পূরণ করা মন্ত্রীমশাই কি করে হেরে যায়? মন্ত্রীমশাই যখন তার মায়াবতীর ইচ্ছা পূরণ করতে হাজারো শত্রুর সম্মুখীন হয় তখন এই ব্যাপারটা তো তুচ্ছ। মাকে বাঁচাতে পারিনি কারণ আমি ছোট ছিলাম, কিন্তু আজ আজ তো আমি বড়, ক্ষমতায় আছি। তাহলে কেন আমি কোনো সুরাহা করতে পারছি না? স্বামীর রাজ আজ ব্যর্থ হতে চলেছে, সমাজের কাছে সে পরাজিত। লক্ষ্য স্থির রাখুন আপনি। আপনার তো এভাবে ভেঙে পড়া মানায় না। আপনি তো কঠিন পরিস্থিতি খুব সহজেই সামলাতে জানেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো সহজভাবে মেনে নেওয়া যায় না। বিষয়টা যদি হয় মা জড়িত তবে তো আরো কঠিন। মায়া রাজের পরিস্থিতি বুঝতে পারল। মায়ের সাথে যেটা ঘটেছে সেটা মায়া ভালোভাবে জানে না, কিন্তু হালকা পাতলা আভাস সে পেয়েছে। মায়া নিজের ফোন নিয়ে কল করতে থাকে। নিজের উকিলের কাছে কল দিতেই তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। মায়া বলে। মিস্টার জাভেদ আছেন? ওহ। মায়া রাজের দিকে এক পলক তাকালো। রাজ যা বোঝার বুঝে নিল। আজ কেসে জেতার সম্ভাবনা নেই। মায়ার তবুও একটু শান্তি লাগছে যে দুজন ধর্ষককে নিজের হাতে শেষ করেছে। এখন শুধু একজনের কেস। মায়া মনস্থির করে নেয়, এই ছেলেটার যদি আইন কোনো ব্যবস্থা না নেয় তাহলে মায়া ওর সিক্রেট রুমে কারেন্ট শক দিবে। এর মধ্যেই কল আসে হিয়ার। মায়া রিসিভ করতেই হিয়া বলে। তোমাদের গাড়ি থামিয়েছ কেন? আমরা ক্রস করে গেলাম মাত্র। মায়া সামনে তাকিয়ে দেখে ওদের গাড়িটা চলে যাচ্ছে। আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে হিয়া। রিমুর হয়ে কোনো উকিল পাওয়া যাচ্ছে না। আমার পার্সোনাল উকিল এখন আমেরিকায়। হিয়া চমকে উঠে বলে। তাহলে কি হবে? আমরা হেরে যাব? সিয়া পাশ থেকে বলে। হারবো কেন আমরা? আনোয়ার আলী অ্যাক্সিডেন্ট করেছে। এখন উকিল ঠিক করতে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আর কোর্টের সময় তো আছে মাত্র 20 মিনিট। সবাই চিন্তায় পড়ে গেল। রুদ্র বলে ওঠে। এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আপনি এত গাছাড়া কথা বলছেন কিভাবে রুদ্র ভাই? আরে উকিল রেডি হয়ে যাবে, চিন্তা করতে না করো তো। উকিল কোথা থেকে আসবে শুনি? মার্সিডিজ মেবাক এক্সপ্লোরও করে আসবে। হেয়ালি করবেন না তো? রুদ্রকে রাগ দেখিয়ে মায়ার উদ্দেশ্যে বলে। এখন কি করবে ভাবি? রুদ্রকে দাও তো হিয়া। হিয়ার মুখে কিছু না বলে ফোন এগিয়ে দিল। পাশেই ড্রাইভ করছে রুদ্র। ফোনের দিকে তাকিয়ে মৃদু হেসে ফোন নিয়ে নেয়। ফোন কানে নিয়ে বলে। বলুন ভাবিজি। উকিল কি সত্যি আসবে? 100%। সময়ের মধ্যেই আসবে তো? ইয়াপ। ওকে।
মায়া কল কেটে ড্রাইভারকে বলে, গাড়ি চালান, চিন্তা করবেন না মন্ত্রীমশাই, ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? নতুন উকিল আসছে। নতুন উকিল? হুম। নাম কি? চিনি না আমি, রুদ্র বলল শুধু আমাকে। কোর্টের কাছে এসে দাঁড়ালো সবাই। রাজ কোর্টের বড় দরজার দিকে তাকিয়ে বলে, আমাদের পক্ষের উকিল কোথায়? ওপর পক্ষের উকিল তো এসেছে। রুদ্র চুলগুলো হাত দিয়ে সেট করে বলে, লুক এট দ্য মার্সিডিজ ব্রো। বড় লোহার গেট দিয়ে ঢুকছে পরপর দুইটা মার্সিডিজ। প্রথমটা কালো, দ্বিতীয়টা লাল। সবাই সেদিকে চেয়ে আছে। মায়া রাজ এক সিঁড়ি নিচে দাঁড়িয়ে আছে, সবার আগে তারা। অপর পক্ষের উকিলও আগ্রহ নিয়ে চেয়ে আছে এই কারের দিকে। এত বড় দামি গাড়িতে কে আসলো এটা দেখার আগ্রহ সবার। মিডিয়ার লোকজন নিজেদের কাজে এগোতে থাকে। রিমোর এই লড়াইয়ে মার্সিডিজ গাড়ি করে কে এসেছে এটাই সবার প্রশ্ন। প্রথমে কালো গাড়িটি থামতেই সামনের ড্রাইভার গিয়ে পিছনের দরজাটা খুলে দেয়। সেখান থেকে প্রথমে এক জোড়া কালো বুট পরা পা নামে মাটিতে। এরপর উকিলের পোশাকে দেখা যায় লোকটির পিছন পাশ। পিছনের লাল গাড়ি দিয়ে বের হলো দুজন। দুজনের চোখেই সানগ্লাস। একজন আরহাম খান বীর, আরেকজন এই মাফিয়া বীরের জানেমান জারা। জারার হাত ধরে বীর উপরে উঠে রাজের পাশে দাঁড়ালো। রাজ এবার একটু রিল্যাক্স হলো। বীরের দিকে ফিরে বলে, উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা? আগের উকিলের কিছু হলেও তোর হৃৎপিণ্ড এখনো চলাচল করছে, এই উকিলের কিছু হলে তোর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, তাই এই উকিলের জন্য এতটা সুরক্ষার ব্যবস্থা। কে এই উকিল যার কিছু হলে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে? একবার মাথাটা ঘুরিয়ে দেখ। রাজ মাথাটা ঘোরাতেই যেন বড় এক ঝটকা খেলো। সাথে করে ঝটকা খেলো সর্দার বাড়ির অনেকেই। সিয়া হিয়া চিৎকার দিয়ে বলে, বাবা উকিল? রাজ হা করে বলে, কিভাবে কি? ফুপা ওকালতি নিয়ে স্টাডি কমপ্লিট করেছে, এটা অনেকের জানা নেই। রাজনীতিতে ঢুকেছিল কোন দুঃখে? আমার বাবার ব্যাপারে তুই এত জানলি কিভাবে? তোর কাছে অ্যাক্সিডেন্ট খবর আসার আগে আমার কাছে আসে খবর, তখন ফুপা আমার সাথে কথা বলে। এর ঠিক কিছুক্ষণ পর রুদ্র জানালো, তুই মাত্রই জেনেছিস, পরিস্থিতি সব জানিয়ে দিল। মাহমুদ সর্দার এগিয়ে এলো রাজের দিকে। রাজ ঠোঁট বাঁকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে মাহমুদ সর্দারকে। মাহমুদ সর্দারও জড়িয়ে ধরেন নিজের ছেলেকে। রাজ ভ্রুকুটি করে বলে, বাপের জন্মে কখনো ওকালতি করেছো বাবা, যে আজকে ওকালতি করবে? বাপের জন্মে ওকালতি না করতে পারলেও ছেলের জন্মে এই সুযোগ আমার হয়েই গেল। কিন্তু কাকাই তো অভিজ্ঞ নয়, এটা নিয়ে তো এক্সপার্ট লয়ার প্রয়োজন। আমার ওকালতি করা হয়নি ঠিকই, কিন্তু আমি ওকালতি নিয়ে খুব ভালো করে জ্ঞান রাখি। আমার পড়াশোনা থেকে শুরু করে এই জীবন পর্যন্ত অনেক কিছুর অভিজ্ঞতা রেখেছি। রাজনীতি করতে গেলে কোন দুঃখে? তোমার মাকে ভালোবেসেছিলাম, তখন তার জন্য আমার শ্বশুর মানে তোমার নানা ভাইকে হাত করতে তার দলে যোগ দেই। এরপরে ওকালতি নিয়ে খোঁজ অনেক রাখলেও কাজে লাগাইনি আমি। আমার কাছে প্রমাণসহ পারমিশন আছে, আমি এখনও ওকালতি করতে পারবো। সবাই এবার আশার আলো দেখতে পেল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকছে সকল সর্দার মহলের লোকজন। তাদেরকে দেখে রিমো ও তার পরিবার কষ্টের মাঝেও নিজেদের ভাগ্যকে ধন্য করলো। এদের মতো লোক আছে বলেই একতা আছে, সত্যের লড়াই হয়েই থাকে। বিচারক এসে তার আসনে বসলেন। হাতে নিলামদারের হাতুড়ি, গ্যাভেল নিয়ে তিনটা শব্দ করলেন। সমস্ত রুম জুড়ে নীরবতা পালন হলো। বিচারকের সামনাসামনি দুটি টেবিল, যেখানে একটিতে বসে আছেন মাহমুদ সর্দার ও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আনোয়ার আলীর অ্যাসিস্ট্যান্ট। মাহমুদ সর্দারের সামনে বসে আছেন তার বিপরীত পক্ষের উকিল মিস্টার আলম ও তার অ্যাসিস্ট্যান্ট। বিচারকের অনুমতিতে আগে মিস্টার আলম উঠে দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সম্মাননা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। সাথে কিছু ডকুমেন্ট দিয়ে বলেন, প্রথমত মিস্টার শাহমির রাজ সর্দারের উকিল আসেননি। দ্বিতীয়ত তারা অপশন হিসেবে নিয়ে এসেছেন তার বাবাকে, যে কিনা এখনো ওকালতি করেননি। এটাকে তো আরো বেশি প্রি প্ল্যান বলে ধরা হয় অনার। বিচারক তার শুকনো দৃষ্টি দিয়ে সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছেন। মিস্টার আলম আবারও বলেন,
এছাড়াও রিমুকে নিয়ে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তার স্ট্রং কোনো এভিডেন্স তো নেই। আমার মক্কেলের বিরুদ্ধে একটা প্রমাণ হাজির করতে পারেননি কেউ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি রিমু মেয়েটি গার্মেন্টস কর্মী, যে কিনা নিজের টাকা দিয়ে সংসার চালায়। গভীরে খোঁজ নিলে এটা স্পষ্ট জানা যায় আজকাল মেয়েরা বাইরে কাজ করে, যে ইনকাম করে তার থেকেও বেশি খরচ হয়ে থাকে। হিসাব মোতাবেক এই অতিরিক্ত টাকাটা আসতে পারে কোথাও থেকে, তাও আবার একটা মেয়ের ক্ষেত্রে। এত নিশ্চয়ই আমাকে বোঝাতে হবে না। এতগুলো লোকের সামনে রিমুর চরিত্রে দাগ লাগলো। অপমান সহ্য করতে পারলো না রিমুর সাথে তার বাবা মা। এগুলো তাদের শুনতে হবে, এটা কেই বা ভাবে। রাগে ক্ষিপ্ত মায়া, চোখ মুখ লাল হয়ে এসেছে তার। মাথাটা কাজ করা বন্ধ করতে শুরু করেছে। মন তো চাচ্ছে এক্ষুনি গিয়ে লোকটার গলা টিপে ধরতে। এদের মতো টাকা খেয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর উকিলকে মায়া ঘৃণা করে। কি সুন্দর অভিনয় এদের, যেন আসলেই রিমু অপরাধী। মিস্টার আলম আবারও বলতে থাকে, রিমুকে নিয়ে যদি বলা হয় তাহলে তার খোঁজ নিলেই সব কিছু জানতে পারবেন। পুরো এলাকা তার বদনাম করতেই থাকে। মেয়েটা ছেলেদের সাথে প্রায়শই দেখা যায়, ঘুরে বেড়ায়। অনেকে তো এটাও বলেছে রিমু নিত্যদিন ছেলে নিয়ে নিজের বাড়িতেও আসে। এটা একটা প্রমাণও আছে, যেটা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝবেন। রিমোরা আগে যে বাড়িতে থাকতো তারা কিছুটা দূরেই রিমোরা আগে যে বাড়িতে থাকতো তার কিছুটা দূরেই 5 স্টার হোটেল। সিসিটিভি ফুটেজ হোটেলের দরজায় সেট করা। সেই ফুটেজের দূরত্ব অনুসারে রিমোকে একটি ছেলের সাথে হাঁটতে দেখা যাচ্ছে। এটা দেখে রাজ একবার তাকালো রিমোর বাবার দিকে। রিমোর বাবা বলে ওঠে, এটা আমাদের প্রতিবেশী রিমুর ভাইয়ের মতো, একসাথে রাস্তায় দেখা। তাই আমি বলেছিলাম যে আমার বাসায় যেতে দেরি হবে, তোমরা একসাথে যাও। রাজ এটা মাহমুদ সর্দারের কাছে মেসেজ করে দেয়। মাহমুদ সর্দার মেসেজ পড়ে রাজের দিকে তাকায়, আশ্বস্ত করলেন চোখের ইশারা দিয়ে। মিস্টার আলম তার কথা শেষ করে বসলেন নিজের আসনে। এবার উঠে দাঁড়ালেন মাহমুদ সর্দার। বিচারক তাকে এবার অনুমতি দিয়েছেন। মাহমুদ সর্দার উঠে বিচারকের সামনে একটু ঝুঁকে সম্মাননা দিয়ে বললেন, ইওর অনার, আমার বিপরীত বন্ধুর প্রথম যে অবজেকশন সেটা হলো আমার ওকালতি নিয়ে। আমি সেই সমস্ত বিষয় আগে ক্লিয়ার করতে চাই। মাহমুদ সর্দার কিছু কাগজ এগিয়ে দিলেন, তারপর বলতে শুরু করলেন, আমার বিপরীত বন্ধুর এটা জানা উচিত, ওকালতি না করলেও ওকালতি নিয়ে যারা এডুকেশন কমপ্লিট করে ওদের ওকালতির একটা নির্দিষ্ট বয়স দেওয়া থাকে। আমি ওকালতি করিনি, কিন্তু আমি ওকালতি থেকে পদত্যাগ কখনো করিনি। বলতে গেলে আমি অন্য কিছুর প্রতি ঝুঁকেছিলাম, সেটা ছিল রাজনীতি। তবে আমার ওকালতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়তই রাখা হতো। বিচারক মাহমুদ সর্দারের বয়স ও কাগজের সমস্ত তথ্য দেখে বলেন। মাহমুদ সর্দার এবার মিস্টার আলমের দিকে তাকিয়ে মৃদু হেসে চশমা ঠিক করে বলেন, আমার বিপরীত পক্ষের বন্ধুর সেকেন্ড যে অবজেকশন, নো অবজেকশন না, কনফিডেন্ট নিয়ে বলা একটা কথা ছিল। গার্মেন্টস কর্মীরা পরিবার সামলায়, রিমু আয়ের থেকেও ব্যয় করে অধিক। এর থেকেও বড় কথা উনি প্রকাশ করতে চেয়েছেন, গার্মেন্টস কর্মীরা হলো দেহ ব্যবসায়ী। এটাকে তো সরাসরি এভাবেই ধরা হয়, ইওর অনার। তো আমার প্রশ্ন, উনি এটা দ্বারা কতজন নারীকে টার্গেট করলেন? ওনার নিজের মেয়েও তো একজন চাকরিজীবী, ব্যাংকে জব করেন শুনেছি। বেশ ভালো বাড়ি বানিয়েছেন। বেতনের হিসাব অনুসারে এত কিছু তো থাকা সম্ভব নয়। তাহলে কি আমি ধরে নিব ওনার মেয়েও এমন? মিস্টার আলম রেগে গর্জে উঠে দাঁড়িয়ে বলেন, ইউর অনার, উনি আমার মেয়েকে পার্সোনাল অ্যাটাক করছেন। আপনিও এক নিরুপায় মেয়েকে পার্সোনাল অ্যাটাক করেছেন মিস্টার আলম। আমি প্রমাণটাও দিয়েছি বিচারকের কাছে। আমিও দিব রিমুর বিরুদ্ধে প্রমাণ। একটু অপেক্ষা করুন। মিস্টার আলমের থেকে মুখ ফিরিয়ে মাহমুদ সর্দার বলেন, ফুটেজে একটা ছেলের সাথে রিমুকে হাঁটতে দেখা যাচ্ছে। ছেলেটার সাথে কিন্তু কোনো বাজে ইঙ্গিত দেখা যায়নি। ইনফ্যাক্ট
লক্ষ্য করেই দেখা যায় ছেলে মেয়ে দুজন বেশ ভালোই দূরত্ব বজায় রেখেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে রাস্তা দিয়ে ছেলে মেয়ে হাঁটলেই কি মেয়েটার চরিত্রের দোষ আছে? ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটলেই আরেকজন এসে মেয়েটাকে ধর্ষণ করার অধিকার রাখে? মেয়েটা কি ছেলেটাকে নোংরা ইঙ্গিত দিয়েছিল? সব থেকে বড় কথা, রিমুকে যে ছেলের সাথে দেখা যাচ্ছে সেই ছেলেকে নিয়েও কিন্তু কোনো কেস আসেনি, এসেছে একজন ধর্ষককে নিয়ে। এটা দ্বারা কি বুঝে নিব ইওর অনার? আমার বিপরীত পক্ষের বন্ধু খেলাটা ঘোরাতে আরেকটা গুটি ব্যবহার করেছেন না? মিস্টার আলম অবাক হয়ে দেখছে মাহমুদ সর্দারকে। বিড়বিড় করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই লোকটা না রাজনীতি করতো, ওকালতি ছেড়েছিল কেন? উনি তো দেখছি ঠান্ডা মস্তিষ্ক নিয়ে খেলছেন। আরও তো এভিডেন্স আছে রিমোর বিরুদ্ধে, সেগুলো দেখাও। অ্যাসিস্ট্যান্ট দিতেই মিস্টার আলম অপেক্ষা করেন মাহমুদ সর্দারের বক্তব্য শেষ করার। মাহমুদ সর্দার বক্তব্য শেষ করতেই মিস্টার আলম বলতে শুরু করেন, ইউর অনার, কেস অনুসারে এখানে 3 জন ব্যক্তি ধর্ষণের সাথে জড়িত, কিন্তু ধর্ষক হিসাবে এখানে আনা হয়েছে একজনকে, বাকি 2 জনকে হত্যা করা হয়েছে। তাদের লাশ একই দিনে একই সময়ে তাদের বাড়ির সামনেই ছিল। তার কিছু ফুটেজ এখানে দেওয়া হলো, এখানে ফুটেজের সময়টা একবার দেখে নেবেন। ছবির ব্যাপারে কিছু তথ্য দেওয়া হলো বিচারকের কাছে। এবার মিস্টার আলম বলেন, আমি এই আদালতের সামনে ধর্ষিতা হিসেবে যাকে গণ্য করা হয়েছে রিমু, তাকে কিছু প্রশ্ন করতে চাই। কাঠগড়ার তাকে আনার অনুরোধ রইল। বিচারক সম্মতি দিয়ে বলেন। রিমো অনেক সাহস জোগালো মনে মনে। তাকে হয় সম্মানের সাথে এই আদালত থেকে বের হতে হবে, না হয় এখান থেকে বের হয়ে নিজের জীবনটাই শেষ করে দিবে, এমনটাই মনে মনে স্থির রেখেছে রিমু। গুটি গুটি পায়ে কাঠগোড়ায় গিয়ে দাঁড়ালো রিমু। রিমুকে শপথ করানো হয় সত্য বলার জন্য, এটা মিথ্যাবাদীকেও বলানো হয়, কিন্তু নিয়ম এখনো চলছে একই গতিতে। শপথ শেষ করতেই মিস্টার আলম এসে রিমুকে প্রশ্ন করে, আপনার বক্তব্য অনুসারে আপনাকে 3 জন ব্যক্তি মিলে ধর্ষণ করেছে, রাইট? জি। আপনি কি তাদের চিনতেন? একজনকে চিনতাম। কিভাবে? চাঁদাবাজির সাথে জড়িত ছেলেটি। আব্বার কাছে অনেকবার চাঁদাবাজি করেছিল। আমাকে আব্বার কাছে সবজি আনতে দেখে প্রায়। আপনার আব্বু একজন সবজিওয়ালা? জি। আপনাকে যেদিন ধর্ষণ করা হয় ওই দিন আপনি রাত 12টায় কেন বাড়ির বাইরে ছিলেন? আমাদের ফ্যাক্টরিতে এখন চাপ বেশি, কয়েকটা অনুষ্ঠান চলছে শীতের মৌসুমে, সেজন্য আমাদের পোশাকের দিকে নজর দেওয়া হচ্ছে। ইউনিক কালেকশন জামা পড়েছে। আমি সুতা কাটার কাজ করি। আমাদের এই দলে মেয়েরা একই সাথে কাজ করছিলাম। মায়া ম্যাম, উনি ফ্যাক্টরিতে সকালবেলা থাকেন। শিডিউল দিয়েছিলেন 5 দিনের, আমরা আসলে এগোতে পারিনি। আমাদের কাছে ম্যানেজারের মাধ্যমে শিডিউল আসে। ম্যানেজার নিজেই এসবের জন্য দায়ী। উনি আগে আমাদের জানালে আমরা এই 5 দিনে কাজ শেষ করতে পারতাম। যেহেতু ওই দিনটা লাস্ট ডেট ছিল, তাই আমরা সারাদিন রাত পরিশ্রম করি। আমার সুতা কাটা শেষ হয় 11টার দিকে। আমার বাড়ির দিকে যেতে 2টা অটো ভাগ করে যেতে হয়। একটা অটো নির্দিষ্ট স্থানে গিয়ে আরেকটা অটো ধরতে হয়েছিল। আব্বা এসে পড়ায় অটো করে আমাকে নিয়ে যায়। ওই দিনও আব্বা আসছিল, কিন্তু ওরা এসে আমাকে আব্বার চোখের আড়ালে অজ্ঞান করে নিয়ে যায়। আব্বা দেখতে পায়নি আমাকে যখন নিয়ে গিয়েছিল। আপনাকে যে ওরা ধর্ষণ করেছে এটার প্রমাণ কি? রিমু চাইলো মায়ার দিকে। ভিডিও ফুটেজ কি আদৌ পেয়েছে? রিমু জানে না। রিমুকে ধর্ষণ করার সময় একজন ওদেরই দলের ছিল, সে মজা করে ভিডিও করে রিমুকে শাসিয়েছিল। এই ব্যাপারে মুখ না খুলতে মায়া মাথা 2 দিকে নাড়িয়ে না বুঝালো। রিমু আশাহত হয়ে চুপ হয়ে গেল। মিস্টার আলম সুযোগের সদ্ব্যবহার করে, ইউর অনার, রিমুর কাছে তো আমার মক্কেলের হয়ে কোনো প্রমাণ নেই, বরং আমি বলতে পারি চাঁদাবাজির কারণে আমার মক্কেল ও তার বন্ধুকে ফাঁসানো হয়েছে। 2 জনকে হত্যা করে একজনকে এখনও হত্যা করতে পারেনি, তাই সে আদালতে হাজির।
রিমোর চোখ বেয়ে পানি পড়ছে। মায়া এবার রাগের সাথে উঠে দাঁড়িয়ে বলে, নিজের মনের মতো সাজিয়ে কাহিনী বললেই সেটা সত্যি হয়ে যায় না মিস্টার আলম। সবাই অবাক হয়ে তাকালো মায়ার দিকে। বিচারক সবাইকে থামতে হুকুম দিলেন। মায়ার উদ্দেশ্যে বললেন। মায়ার সোজা উত্তর, জি। মায়া কাঠগড়ায় এসে শপথ করে নেয় আগে, তারপর মিস্টার আলমের উদ্দেশ্যে বললেন, আপনি মাত্রই বললেন ধর্ষণের কোনো প্রমাণ আছে কি না। আমার প্রশ্ন, আপনি কি করে এটা ভাবতে পারেন একজন ধর্ষিতার কাছে ধর্ষণের প্রমাণ থাকে? যে ধর্ষিতা হয় সে প্রমাণের জন্য ব্যস্ত থাকে। আদালতে থাকা সকল লোকজন হাততালি দেয়। মায়া আবারও বলে, ইওর অনার, বিচারকের কাছে সত্যটা হাজির করা উচিত। মিস্টার আলমকে আমি নির্দ্বিধায় মিথ্যা সাজাতে দেখছি। এটার কি ঠিক? একজন ধর্ষিতা কি তার মস্তিষ্ক ঠিক রাখতে পারে? সে কি জানতো সে ধর্ষিতা হবে? সে কি জানতো সে তার বাবার সামনে থেকেই গুম হয়ে যাবে? মিস্টার আলমের এসব বানোয়াট প্রশ্ন রিমুকে আরো বেশি অসুস্থ করে দিচ্ছে, মানসিকভাবে দুর্বল বানানোর এক প্রচেষ্টা। মিস্টার আলম মৃদু হেসে বলেন, একজন কেস করবে, আসামির হয়ে প্রমাণ দিবে না, এটা কেমন মতামত দিচ্ছেন আপনি ম্যাডাম মায়া? তাহলে আপনি কিভাবে খুনকে করেছে প্রমাণ করতে না পেরে আসামি বের করেছেন মিস্টার আলম? এটা তো কথাতেই বের হলো। ঠিক তেমনি এটাও বের হয় যে চাঁদাবাজি করে নেশাখোর ওই ধর্ষকরা রিমুকে জেদের কারণে উঠে নিয়ে ধর্ষণ করেছিল। সত্যের হয়ে লড়াই করে দেখবেন আপনিও নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পাবেন। মিস্টার আলম বোধহয় একটু ঘাবড়ে গেলেন এবার, আবার নাও যেতে পারেন। উকিল বলে কথা, আপনার ফ্যাক্টরির একটা মেয়ের ধর্ষণ হয়েছে, এটার জন্য তো আপনিও দায়ী। তাহলে আমি কিভাবে দায়ী থাকি? আপনি তো অত রাতে ফ্যাক্টরির মেয়েদেরকে কাজের প্রেশার দিয়েছিলেন। আমার তো বলতে হয় আপনি কানে একটু কমই শুনেন। রিমুর বক্তব্য অনুসারে আমি এক রাতের জন্য না, আমি 5 দিনের অর্ডার দিয়েছিলাম। আমার ম্যানেজার এমন করায় আমি তাকেও আমার কোম্পানি থেকে বের করে দিয়েছি। সে তো আপনার মতো মিথ্যাবাদীর হয়েই সাক্ষী দিতে এসেছে। মিস্টার আলম মায়ার ইশারায় তাকালো ম্যানেজারের দিকে। মুখে আস্তে করে চ উচ্চারণ করলো মিস্টার আলম। হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে মায়া। মায়া বিচারকের দিকে ফিরে বলে, ইওর অনার, আমি সত্যের হয়ে কথা বলি এবং শেষ নিঃশ্বাস অবধি সত্যের পক্ষেই থাকব। সেই সাথে অন্যায়ের বিরুদ্ধে আমি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। আজকেও আমি অন্যায়কারীর হয়ে বিচার চাইতে আপনার দুয়ারে এসেছি। আশা করি এখানে সততার পরিচয় দেওয়া হবে, টাকার কাছে সত্যকে হারাতে হবে না। এসব সিনেমার কথা ম্যাডাম, এখানে প্রমাণ প্রয়োজন হয়। প্রমাণ ছাড়া মাঠে কেউ নামে না মিস্টার আলম। মাহমুদ সর্দারের কথাতে মিস্টার আলম ঘুরে তাকালো। মাহমুদ সর্দার উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, এই কাঠগড়ায় আমার পুত্রবধূ মেহরুন জাহান মায়া যে হাজির, সে এসব কথা সাহস ও প্রমাণের ভিডিওতে বলতে পারছে। ইওর অনার, রিমুকে এতক্ষণ হেনস্থা করার কারণেই আমার পুত্রবধূ চটে যায়। আদালতে চটলে কি চলে মিস্টার মাহমুদ সর্দার? পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের মধ্যে কেউ আছে ঠান্ডা মাথায় পিছে লাগার, কেউ আছে অন্যায়কে ঠান্ডা মস্তিষ্কে মাটি চাপা দেওয়ার, আবার অনেকে আছে অন্যায়কে সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমার পুত্রবধূ ঠিক তেমন, কোনো প্রকার অন্যায়কে সে সমর্থন করতে পারে না। অসহায়ত্বের সুযোগ নেওয়া লোকেদের দিকে তার ঘৃণিত নজর খুব তিক্ত তার। এই যেমন এখন আপনার প্রতি দেখানো হচ্ছে। মিস্টার আলম শুকনো ঢোক গিলে নিজের কলার ঠিক করে উপরের কালো পোশাকটা ঠিক করে নেয়। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে মায়া বলে, মায়াকে থামিয়ে দিলেন মাহমুদ সর্দার। আসলে তিনি চান এই মিস্টার আলম টাকার কাছে বিক্রি হয়ে কতটা নিচে নেমেছে তা প্রমাণ করতে। মায়া চলে যেতেই মিস্টার আলম বলেন, আপনি কি আপনার বৌমাকে অনেস্ট হিসেবে দাবি করছেন? আমার বক্তব্য এটুকুই ছিল। কোনো সন্দেহ আছে আপনার? ইউর অনার, আমি এই বিষয়ে কথা বলতে আমার বিপরীতের পক্ষের বন্ধুর ছেলে মিস্টার শাহমির রাজ সর্দারকে ডাকতে চাই। রাজকে ডাকার কারণে একটু অবাক হলো মাহমুদ সর্দার।
মায়ার বিষয়ে কথা উঠিয়ে রাজকে কেন ডাকছে? তাহলে কি এবার মায়ার কলঙ্ক নিয়েও কথা উঠবে? মনে মনে মাহমুদ সর্দার বলেন। এতক্ষণ বৌমার খুনের বিষয়টা ধামাচাপা রাখলেও এখন মনে হয় না আর পারবো, কারণ বৌমা তো খেপে গেলে এই উকিলকে আমাদের সামনেই খুন করে দিবে। শেষ, সব শেষ। রাজ এসে দাঁড়ালো কাঠগোড়ায়। নিয়ম অনুযায়ী সেও শপথ করে নেয়। রাজকে প্রশ্ন করে, আপনার ওয়াইফ মেহেরুন জাহান মায়া, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আপনি খুব ভালো করেই জানেন, তাই না? Of course, she's an established woman. উইদাউট এনি গার্জিয়ান? No, she has a brother. কিন্তু তথ্য অনুসারে আসল ভাই না, আপনার এই কাজিন হয় সে। আপনার ভাই কিভাবে আপনার বউয়ের ভাই হয়, তাও আবার বায়োলজিক্যাল না? আপনি তো দেখছি নিজের বউ রেখে আমার বউকে নিয়ে তদারকি শুরু করেছেন। ভরা আদালতে হাসির শব্দ। বিচারক গাভেল দিয়ে 3টি শব্দ করে বললেন। সবাই থেমে যেতেই মিস্টার আলম বলেন, এখানে কেস অনুসারে আমার বউ নেই যে, তাই আপাতত আপনার বউকে নিয়েই পড়ে থাকতে হবে। আমার বউকে নিয়ে আমি কারো কাছে কৈফিয়ত দেই না। কেস অনুসারে দিতে হবে। আমার বউকে নিয়ে সোজা একটাই বাক্য আমি বলতে জানি, সে কোনো অবৈধ কাজ কারবারকে গ্রহণ করে না, এমনকি এই ধরনের ব্যক্তিকে সহ্য করতেও পারে না। এতটা দৃঢ় বিশ্বাস আপনার বউকে নিয়ে? বিশ্বাস আছে বলেই বউ বানিয়েছি তাকে। অবিশ্বাসের হলে তো আমার বউয়ের স্থানে আমার মায়াবতী থাকতো না। আপনার কি আপনার বউ আর আপনার ভাইকে নিয়ে সন্দেহ হয়নি কখনো? মায়ার হাত মুঠো করে রাখে, সাথে বীর রক্তিম চোখ করে। রাজ নিজেও রেগে সামনে থাকায় কিছুক্ষণ মিস্টার আলমকে দেখে নিয়ে বলে, যদি আমার বউ এমন কিছু করেও থাকে, আপনি কি করবেন? আপনার বাবার দৃঢ়তা ভাঙতে পারবো, আর সেখান থেকে এটাও প্রমাণ করতে পারবো আপনার বাবা তার বউমার প্রেক্ষিতে সঠিক বক্তব্য রাখেননি। আমার বাবা মানুষ চিনতে ভুল করেন না। বিচারকের সুবিধার্থে তবুও আমি জানিয়ে দেই, আমার ওয়াইফ মিসেস মেহরুন জাহান মায়া যখন ছোট ছিলেন তখন সে তার বাবা মা হারায়। আমরা তাকেও তার বোনকে অনাথ হিসেবে পাই। সে থাকে আমার মামাতো ভাই আরহাম খান বীরের বাংলোতে, কিন্তু আমি আর বীর দেশে ছিলাম না। আমরা স্টাডির জন্য লন্ডনে থাকতাম। এখানে বীরের বোনের অধিকার পেয়ে চলেছে আমার ওয়াইফ, কিন্তু অ্যাজ এ গার্জিয়ান। এরপর আমরা দেশে আসি, আমি তাকে ভালোবাসতে শুরু করি। বীর এই সম্পর্ক মেনে নেয়, আমাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়েটা করি আমরা, যেখানে আমরা দুই ভাই একসাথে লন্ডনে থেকেছি। আর দেশে আসার 3 দিন আগে আমার ওয়াইফ ঢাকা আসে, আর ভাই বীর থাকে চট্টগ্রাম। সেখানে সন্দেহ করার স্থান কোথায়? এতটা শিওর দিতে পারছেন কিভাবে যে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক গড়ে ওঠেনি? রাজ কাঠঘোড়ার উপর এক কিল দিয়ে বলে, She is my wife and you have no right to accuse her without any allegation. রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আপনার ওয়াইফ আর 4-5টা পরিবারের মতো বেড়ে ওঠেনি? তার উপর এত বড় একটা ফ্যাক্টরি তার, এমনকি কোম্পানি করেছে 2 স্থানে। এত কিছুর পেছনে কার সফলতা? রাজ চাইলেও বলতে পারবে না এগুলো শাহানা ভারবিনের ফ্যাক্টরির অংশ, কারণ এগুলো পাবলিক হলেই ওদের আরেক শত্রু অ্যালার্ট হবে। এখানে মিডিয়া বাইরে অপেক্ষায় আছে। একটা বার্তা যদি এদিক ওদিক হয়, সমস্যা তখনই তৈরি হবে। তাই অনেক কিছু সাজিয়ে বলে রাজ। আমি আমার ওয়াইফকে এতদূর আসতে অনেক স্ট্রাগল করতে দেখেছি। সে নিজের যোগ্যতা এতদূর এগিয়েছে। সাথে তার ভাই নামক লোকটিও ছিল, রাইট? আপনার মস্তিষ্কে চলা কীটের মতো ছিল না। আপনি আমাকে অপমান করছেন। আর আপনি আমার ওয়াইফকে যে অধিকার আমি স্বামী হিসেবে আপনাকে একদমই দেইনি। সত্য মিথ্যা যাচাই করতে হলে এগুলো করতেই হয়। আপনার সততা যদি বিচার করতে হয়, তাহলে আপনাকে আপনার বউ নিয়ে প্রশ্ন করা হোক। এটা কেমন ধরনের আচরণ? আমার বউকে নিয়ে আমি বুঝে নিতে পারবো, আপনি কেউ না তাকে নিয়ে বোঝার বা দেখার। আমার বউয়ের কি হলো না হলো তার ব্যাপারে আমি কারো থেকে জ্ঞান নিতে প্রস্তুত নই। শুধু বলবো স্বামী হিসেবে আমি তার উপর আস্থা রাখি। মাহমুদ সর্দার এবার বিচারকের দিকে চোখ রেখে বলেন, ইওর অনার, বিচার সভায় মিস্টার আলম এবার আমাদের পরিবারকে গভীরভাবে আঘাত করতে চাইছেন। তাই আমার মতে এখন আমাদের আর কোনো বক্তব্য না রেখে যথাযথ প্রমাণ সরাসরি পেশ করা। বিচারকের কথা অনুযায়ী মাহমুদ সর্দার কিছু টেস্ট রিপোর্ট ও ছবি দিল। তারপর বলেন, এখানে রিমুর কিছু টেস্ট আছে যেগুলোতে স্পষ্ট তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে
এছাড়া এই ছবিতে এটাও আছে, রিমুর যখন সদর হাসপাতালে রাখা হয় তখন কিছু লোক রিমুকে খুন করতে চায়। এই লোকগুলোর বায়োডাটা দেওয়া আছে। এরা মন্ত্রী শাহমিরাজ মানে আমার ছেলের বিরোধী দলের লোক। এটারও প্রমাণ এখানে। জি ইয়োর অনার, আমার ছেলেকে রিমুর বাবা সহ্য করেছিল বিরোধী দল আরশাদের হয়ে কিছু প্রমাণ দেওয়ার জন্য। তাই তো রিমুর বাবাকে শাস্তিস্বরূপ এই দিন দেখতে হচ্ছে। আজকে আমার বিপরীত পক্ষের বন্ধু সেই দিনের এক অন্যতম চরিত্র পালন করলেন। এছাড়া আরও কিছু প্রমাণ আমি নিজে দিতে পারি। রিমুর ধর্ষণকারী একজনকে পাওয়া যায় আর বাকি দুজন মারা যায়। এখানে একটু সন্দেহ আছে তাদের কে মারল, কিন্তু তার প্রমাণ কি আছে? নেই ইয়োর অনার। যে একজন রিমুকে ধর্ষণ করেছে তার পরিবার ও আশেপাশের লোকের থেকে আমরা আরও অনেক কিছু সংগ্রহ করেছি। বাবা মা হিসেবে ধর্ষণকারীর পরিবার নীরব থাকলেও প্রতিবেশী মুখ ঠিকই খুলেছে। আমি তাদেরকে হাজির করে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। এক এক করে কয়েকজনকে আনা হলো। সবার কথা অনুসারে প্রমাণ হয় রিমুকে এরাই ধর্ষণ করেছে। সব শুনে বুঝে বিচারক বলেন। রাজ মনে মনে বলে, বিচারক মিস্টার আলমকেও মিথ্যার মামলায় সাসপেন্ড করে দেয়। এটা উপর মহলে পৌঁছানোর আবেদন করেছেন। মিস্টার আলম এ কারণে ভেঙে পড়েন। চেয়ারে বসে কপালে হাত রাখলেন। মাহমুদ সর্দার চোখ থেকে চশমা খুলে বলেই চলে যান মাহমুদ সর্দার। তার পিছনে তার পরিবারের সকলে ছিলেন। সবাই হাঁটছেন নিজেদের মতো করে, একসাথে দলবদ্ধ হয়ে একটি পরিবার। সাংবাদিক এটাকে ভিডিও করছে। বেশ ভালোই প্রশংসা পাচ্ছে রাজ ও তার পরিবার। অন্যদিকে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে। খুনি দুজনের বাবাও ওখানে উপস্থিত। একজন তো ক্ষিপ্ত হয়ে প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে। বন্দুকটা রাখলো মাহমুদ সর্দারের দিকে। বরাবর সোজা বন্দুক রেখে দিল। মাহমুদ সর্দারকে শেষ করতে ইচ্ছা করছে তার, কারণ তার লড়াইতেই তো এতদূর এগিয়েছে। বন্দুক দিয়ে যেই শুট করে অমনি এটা রাজের নজরে আসে। বাবাকে বাঁচাতে খুব দ্রুত লাফ দিয়ে মাহমুদ সর্দারের সামনে চলে আসে রাজ। গুলিটি এসে লাগে রাজের বুক বরাবর। হঠাৎই সকলের হাসি খুশি মুখের মাঝে রাজের বুকটা ছ্যাদ করে রক্তের ছিটা বের হয়। রক্ত ছিটকে এসেছে মাহমুদ সর্দারের মুখের উপর। ছেলের রক্ত আচমকা বাবার মুখে এসে পড়ল। হাসি খুশি মুখে থাকা একজন বাবা, যে কিনা পরিবারের সাথে গর্ববোধ করছিলেন, আচমকাই তার এমন দৃশ্য তৈরি হলো। মেনে নিতে পারলেন না তিনি। দুই হাতে আগলে নিলেন রাজকে। রাজ বুকে হাত রাখতে গিয়েও ঢলে পড়ে যায়। শরীর নিস্তেজ হয়ে আসে। এর মাঝে আরো একটা গুলি এসে লাগে রাজের বুকের আরো কিছুটা দূরে। মায়া এবার চিৎকার দিয়ে বলে, মন্ত্রীমশাই! রাজ ওর বাবার কোলে ঢলে পড়ে। রুদ্র আশেপাশে তাকিয়ে সোজা দেখতে পায় আসামিকে। দৌড়ে ধরতে নাই তাদের, কিন্তু তারা গাড়িতে উঠে চলে যায় দ্রুত গতিতে। রুদ্র হার মানল না, সেও পিছনে ছুটল। সাথে ছুটছে পুলিশের গাড়ি। রাজকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে উঠানো হয়। মায়ার অবস্থা খারাপ। ও রাজের জন্য এবার ছটফট করে। সাথে বাকিরাও। মাহমুদ সর্দারের বুক ধরফর করছে। তার প্রথম সন্তান। বাবার কাছে সন্তানের এই দৃশ্য দেখা যে খুব কঠিন। অনেক কষ্টে গাড়িতে উঠালো রাজকে। হাত কাঁপছে মাহমুদ সর্দারের। বি ড্রাইভ করছে, যারা সামলাচ্ছে সিয়া আর হিয়াকে। মায়া উঁচু স্বরে বলে, তারেক! তারেক কাছে আসতেই মায়া বলে, ওই লোকটার গ্রেফতার হলেও জামিনের ব্যবস্থা তুমি করবে। কিন্তু ম্যাম। মায়া হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলে, আমার স্বামীকে মেরে ফেলার শাস্তি তাকে আমি নিজ হাতে দিব। রাজকে হাসপাতালে আনা হয়েছে ঘন্টাখানিক হয়ে গেল। অপারেশন রুমের বাইরে বসে মেঝেতে মাথা করে রেখেছেন মাহমুদ সর্দার। ছেলের জন্য দুশ্চিন্তায় মাথা কাজ করছে না তার। সেই সাথে মাথা কাজ করা বন্ধ করেছে মায়ার। মাহমুদ সর্দার চোখের পানি ফেলতেই সিয়া আর হিয়া দুই পাশে বসে বাবার চোখের পানি মুছে দেয় দুজনে। সিয়া ওর বাবার দিকে ফিরে বলে, এভাবে কান্না করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা আমাকে বাঁচাতে তার জীবনের ঝুঁকি নিয়েছে। নিজের জন্য ছেলেকে আজ মৃত্যুর মুখে দেখছি। এর থেকে কষ্টকর আর কি হতে পারে?
ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে বাবা। তোমার কষ্ট ভাইয়া সহ্য করতে পারবে না। আর তোর ভাইয়ের কষ্ট বুঝি আমার সহ্য হয়? ছেলেটা বেশ সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছে। কয়েকদিন ধরে আবার রোহিণীর কথা মনে করে করে অসুস্থ হয়ে পড়ছে। ওর আড়ালের চোখের পানি আমি দেখতে পাই।